হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি ডালিয়া। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের বিক্রম ও বেতালের গল্প থেকে বেতালের বলা চতুর্থ গল্পের প্রথম অংশ পড়ে শোনাব। সেকালে ভগবতী নগরে অনঙ্গ সেন বলে একজন কম বয়সী রাজা ছিলেন। সকলে তার প্রশংসা করত। চূড়ামণি বলে তার এক আশ্চর্য সুখ পাখি ছিল। তার জ্ঞানের সীমা ছিল না। ভূত, বর্তমান, ভবিষ্যৎ সব সে বইয়ের পাতার মতো পড়তে পারত। রাজা তাকে একদিন জিজ্ঞাসা করলেন, বলতো পাখি, আমার কার সঙ্গে বিয়ে হবে? চূড়ামণি বলল, মগধ দেশের রাজা বীরসেনের মেয়ে চন্দ্রাবতীর সঙ্গে। এরপর রাজার দৈবজ্ঞও যখন সেই কথাই বলল, রাজার বিস্ময়ের আর শেষ রইল না। তিনি একজন অতি বুদ্ধিমান ব্রাহ্মণের হাতে মগধের রাজার কাছে বিয়ের সম্বন্ধ পাঠালেন। এদিকে মগধের রাজকুমারীও রূপে গুণে অতুলনীয়া। তারও মদনমঞ্জরি বলে এক শাড়ি ছিল। মদনমঞ্জরিও ভূত, বর্তমান, ভবিষ্যৎ সব বলে দিতে পারত। রাজকুমারী তাকে বললেন, বলতো পাখি, কার সঙ্গে আমার বিয়ে হবে? শাড়ি বলল, ভগবতী নগরের রাজা অনঙ্গ সেনের সঙ্গে। এ কথা শুনে অবধি মনে মনে চন্দ্রাবতী বড়ই খুশি। এর কিছুদিন পরেই অনঙ্গ সেনের দূতও বিয়ের সম্বন্ধ নিয়ে এসে পৌঁছল। রাজা আনন্দের সঙ্গে সম্মতি দিলেন। দূত যখন আহ্লাদিত হয়ে ফিরে গেল, চন্দ্রাবতীর বাবা তার সঙ্গে নানা রকম সুন্দর উপহার নিয়ে বিয়ে পাকা করতে একজন ব্রাহ্মণকে পাঠালেন। এরপরে ভালো দিন দেখে অনঙ্গ সেন বরযাত্রীদের নিয়ে মগধে গিয়ে মহা ধুমধামের সঙ্গে চন্দ্রাবতীকে বিয়ে করে ভগবতী নগরে ফিরে এলেন। সেখানেও আনন্দ উৎসব লেগে গেল। বিয়ের পর পরম সুখে রাজা রানীর দিন কাটতে লাগলো। একদিন রাজা রানীকে বললেন, আমরা যখন বিয়ে করে এত সুখী হয়েছি, আমাদের আদরের পাখিরাই বা হবে না কেন? এসো দুজনার বিয়ে দিই। তাই হলো। দুই পাখির বিয়ে দিয়ে তাদের একটা চমৎকার বড় খাঁচায় রাখা হলো। একদিন দুই পাখিতে তর্ক বাঁধল। শাড়ি বলতে লাগলো, পুরুষরা বড় খারাপ, জোচ্চোর, মিথ্যাবাদী, স্বার্থপর, খুনে, ওদের আমি দেখতে পারি না। সুখ বলল, মেয়েদের কথা আর বলো না, তারাও ঠকায়, মিথ্যা কথা বলে, লোভী, অধার্মিক, খুনি। তর্ক শুনে রাজা বললেন, ও কি, তোমরা মিছিমিছি এভাবে তর্ক করছো কেন? শাড়ি বলল, মিছিমিছি নয় মহারাজ, আমি পুরুষদের বিষয়ে একটা সত্যি গল্প বলছি। শুনেই বুঝতে পারবেন তারা কত নিষ্ঠুর আর অধার্মিক। এই বলে সে গল্প আরম্ভ করল। এলাপুরে মহাধন নামে একজন বণিক ছিল। সারা জীবন তার বড় দুঃখ যে তার একটিও ছেলে হলো না। শেষে বেশি বয়সে যখন একটি ছেলে হলো, তখন তার আনন্দ দেখে কে? ছেলের নাম রাখলেন নয়নানন্দ। বড় যত্নে তিনি তাকে মানুষ করতে লাগলেন। 5 বছর বয়স থেকে ভালো গুরুর হাতে দিলেন। কিন্তু স্বভাব বড় সাংঘাতিক জিনিস। ছোটবেলা থেকে নয়নানন্দ শুধু খারাপ সঙ্গীদের সঙ্গে মিশত। লেখাপড়ায় মন দিত না। 1000 রকম বদঅভ্যাস শিখল। মুখে খারাপ কথা লেগে থাকতো। বাপ মায়ের দুঃখ দেখে কে? কিছুকাল পরে বাবা গেলেন মারা। তার সমস্ত ধন সম্পত্তি নয়নের হাতে এসে পড়াতে সে দুহাতে নানান বদ খেয়ালে টাকা ওড়াতে লাগলো। এদিকে 1 পয়সা রোজগার করার মুরদ নেই। শেষে এমন দিন এলো যখন তার পরনের একটি আস্ত জামা বা মুখে দেবার 1 গ্রাস ভাত রইল না। তখন সে ইলাপুর ছেড়ে পথে পথে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে যখন চন্দ্রপুর বলে এক জায়গায় পৌঁছলো, তখন তার মনে পড়ল এখানে তার বাবার বন্ধু
হেমগুপ্ত নামে একজন বণিক থাকেন। তিনি খুব বড়লোক। সঙ্গে সঙ্গে নয়ন গিয়ে তার বাড়িতে উঠেই নিজের পরিচয় দিল। তার ছেঁড়া খোড়া কাপড় চোপড় আর রোগা অযত্নের চেহারা দেখে হেমগুপ্ত অবাক হয়ে গেলেন। নয়ন ভালো মানুষ সেজে বলল, কয়েকটা জাহাজ বোঝাই ভালো ভালো জিনিস নিয়ে ব্যবসা করতে বেরিয়েছিলাম। ভীষণ ঝড়ে পড়ে আমার জাহাজগুলো ভেঙে চুরে গেল। মাঝি মাল্লা জিনিসপত্র কোথায় ছিটকে পড়ল কিছুই বুঝতে পারলাম না। প্রাণ হাতে করে কোনো মতে জাহাজের একটা ভাঙা তক্তা আঁকড়ে ঢেউয়ের সঙ্গে একসময় তীরে এসে আছড়ে পড়লাম। সেই থেকে পথই আমার ঘর। এই বলে নয়ন খানিকটা নকল কান্নাও কেঁদে দিল। হেমগুপ্ত আর তাঁর স্ত্রীর বড় মায়া হলো। তাকে ঘরে তুলে আদর যত্ন সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তুলে ভালো জামাকাপড় পরিয়ে দেখলেন ছেলের দেহে রূপ আর ধরে না। তার ওপর প্রিয় বন্ধুর ছেলে। হেমগুপ্তর ইচ্ছায় তার পরমা সুন্দরী লক্ষ্মী মেয়ে রত্নাবতীর সঙ্গে নয়নানন্দের বিয়ে হলো। বিয়ের পর সে শ্বশুরবাড়িতেই রইল। কিন্তু সেখানে তার মন টিকবে কেন? সঙ্গী সাথী বদ আমোদ প্রমোদ তো আর নেই। কাজেই কিছুদিন পরে সে স্ত্রীকে নিয়ে দেশে ফিরতে চাইল। এতে শ্বশুর শাশুড়ি দুজনেই খুশি হলেন। এই রকমই তো হওয়া উচিত। অবশেষে একদিন দামি দামি গয়না কাপড় পরিয়ে পালকি করে মেয়ে জামাইকে তারা রওনা করে দিলেন। পথে এক ঘন বনে ঢুকেই নয়ন বলল, এভাবে বড়লোকের মতো গেলে ডাকাতের হাতে পড়ব। তার চেয়ে তোমার গয়না খুলে পুঁটুলি বেঁধে আমার কাছে দাও। পালকি বিদেয় করে দিয়ে দুজনে গরিবের মতো পায়ে হেঁটে চলি, তাহলে কোনো ভয় থাকবে না। যেমন বলা তেমনই কাজ। পালকি ফিরে গেল। আরও ঘন বনে পথের পাশে একটা কুয়ো। নয়ন তার স্ত্রীকে সেই কুয়োতে ঠেলে ফেলে দিয়ে পুঁটুলি নিয়ে চম্পট দিল। রত্নাবতী চিৎকার করে কাঁদতে লাগলো। কথায় বলে, রাখে হরি মারে কে। দৈবাত এক পথিক ওই পথে যাচ্ছিল। কান্না শুনে কাছে গিয়ে দেখে কুয়োর মধ্যে এক সুন্দরী মেয়ে। অনেক কষ্টে তাকে তুলে পথিক জানতে চাইল কি হয়েছিল। রত্নাবতী কিছুতেই স্বামীর নিন্দা করতে পারল না। বলল, ডাকাতরা আমার গয়নাগাটি কেড়ে নিয়ে আমাকে কুয়োয় ফেলে আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। লোকটি বড় দয়ালু ছিল। রত্নাবতীকে সে যত্ন করে বাপের বাড়িতে পৌঁছে দিল। মেয়ের দুর্দশা দেখে আর জামাইকে ডাকাতে ধরে নিয়ে গেছে শুনে মা বাপের চোখে জল এলো। তারা রত্নাবতীকে আশ্বাস দিয়ে আদর যত্ন করে নতুন গয়না গড়িয়ে দিয়ে নিজের দুর্ভাগ্যের কথা ভুলিয়ে রাখার চেষ্টা করতে লাগলো। এদিকে নয়ন দেশে ফিরে গয়না বেচে আবার বদসঙ্গীদের সঙ্গে ফুর্তি করে অল্প দিনই দেউলে হয়ে গেল। তখন সে নির্লজ্জের মতো ভাবতে লাগলো, যাই একবার শ্বশুর বাড়ি, কাঁদুনি গেয়ে কিছু টাকা কড়ি হাতিয়ে আবার সরে পড়ব। রত্না তো আর নেই যে সত্যি কথা বলে দেবে। কিন্তু সেখানে পৌঁছে প্রথমেই রত্নাবতীর সঙ্গে দেখা। নয়ন চমকে উঠেছিল। রত্না বলল, আমি মা বাবাকে বলেছি ডাকাতেরা আমাকে কুয়োয় ফেলে তোমাকে ধরে নিয়ে গেছে। তুমিও তাই বলো, নইলে তারা দুঃখ পাবেন। তাই বলল নয়ন। শ্বশুর শাশুড়ি হেসে কেঁদে তাকে কত আদর যত্ন করলেন। কিন্তু সেই রাতেই ছোঁড়া মেরে ঘুমন্ত স্ত্রীকে হত্যা করে তার সব গয়না নিয়ে নয়নানন্দ পালিয়ে গেল। গল্প শেষ করে শাড়ি বলল, এসব আমার নিজের চোখে দেখা মহারাজ, সাধে আমি পুরুষদের ঘৃণা করি। তখন অনঙ্গ সেন শুককে বললেন, এবার তুমি বলো, মেয়েদের তুমি কেন পছন্দ করো না? শুক তার গল্প আরম্ভ করল। বন্ধুরা, আজ এই পর্যন্ত।
আবার সুখ পাখির বলা গল্প নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। ভালো থেকো, টাটা।